রাজধানীতে গণপরিবহনে প্রতিদিন চলাচল করেন লাখো নারী। তবে এই একবিংশ শতাব্দীতে এসেও ঢাকায় নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ যাত্রা যেন অধরাই থেকে গেছে। কিন্তু কেন নারীরা বাধ্য হচ্ছেন বাড়তি অর্থ খরচ করে বিকল্প পরিবহন বেছে নিতে? আর এত অভিযোগের পরেও কেন আসছে না পরিবর্তন? নিউজ 24 টেলিভিশনের আয়োজন শেষ হোক দুর্ভোগের প্রথম পর্বে আমরা খুঁজেছি সেসব প্রশ্নের উত্তর। রাজধানীর একটি চলন্ত বাস। একজন নারী শিক্ষার্থী শুধু মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বসতে চেয়েছিলেন, কিন্তু সেই দাবি ঘিরেই শুরু হয় নানান তর্ক বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে বাসের ভেতরে বসে থাকা পুরুষ যাত্রীরাও নারী যাত্রীটির বিপক্ষে অবস্থান নিলেন। নারীটিকে সহায়তা করতে গেলে মিডিয়ার প্রতিও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন বাসের হেল্পার ও যাত্রীরা। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তার স্বার্থে বাস থেকে নেমে যেতে বাধ্য হয় নারী যাত্রীটি। সংরক্ষিত আসন চাওয়ায় অপমান, লাঞ্ছিত হওয়া, যৌন হয়রানি আর প্রতিবাদ করেও প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতাই এখন বেশিরভাগ নারী যাত্রীর নিত্যদিনের বাস্তবতা। সুবর্ণা নামক যাত্রীটির কাছে জানতে চাওয়া হলো বাসের ভেতরে আসলে কি ঘটেছিল। আমি যেখানে আমার নিজের রাইটের কথা বললাম যে আমি এখানে বসবো, এটা মেয়েদের সিট, তারা সেই সিট ছাড়বেই না, আমাকে বসতেই দিবে না, পারলে তারা আমার গায়ে হাত তুলে ফেলে। সাধারণ যাত্রীরাও কি আপনার সাথে আপত্তি? হ্যাঁ, তারাও সাপোর্ট করছিল না, তারা আরো আমার এগেইনস্টে গিয়ে তাদেরকে প্রভোক করে যেন আমাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এই নারী যাত্রীর অভিযোগ এমন ঘটনা নিত্যদিনের। আমাদের মেয়েদেরকে বাসে উঠতেই দিতে চায় না, মানে আমাদের প্রতিদিন এই ভোগান্তির শিকার হতে হয়। শুধু এই নারী যাত্রী একা নন। তথ্য বলছে রাজধানীতে গণপরিবহনে চলাচলকারী বেশিরভাগ নারীকেই এমন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ সুবর্ণা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আপনারা লাগবে না, যদি লাগে আমরা ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ওকে ধরে ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ট্রাফিক পুলিশ মতিঝিল বিভাগ দ্রুত অভিযান চালিয়ে লাভবাইক পরিবহনের বাসটিকে জব্দ করে এবং অভিযুক্ত চালক ও হেল্পারকে আইনের আওতায় নিয়ে আসে। এইসব ক্ষেত্রে যেটা হয় অভিযোগ দিতে চায় না, কিন্তু অভিযোগটা দিলে যেটা হয় আমাদের কিন্তু ব্যবস্থা আছে। আইন, আমাদের সড়ক পরিবহন আইন, আমাদের ডিএমপি অর্ডিন্যান্সের মাধ্যমে 75 ধারায় ব্যবস্থা করতে পারি। 5 আগস্টের পরে আমাদের এই ডিএমপিতে 8 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমি মনে করি জনগণ যদি একটু সচেতন হয় এবং অভিযোগগুলি আসে, আমরা অভিযোগ তাৎক্ষণিকভাবে আমরা এটার বিচার ব্যবস্থা করে আইনগত ব্যবস্থা নিতে পারবো এবং এটার জনগণ অচিরেই এটার ফলাফল পাবে। এই পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকারে উঠে আসে অভিযোগ পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো। তখন সকাল 7:30। অপেক্ষারত যাত্রীদের সামনে একটি বাস এসে থামতেই শুরু হয় প্রতিযোগিতা। বাসটির ভেতরে যে যার মতো উঠে পড়ার চেষ্টা করছেন। দৃশ্য দেখে বোঝাই যায় এই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী যাত্রীরা। গণপরিবহন নিয়ে ভোগান্তির শিকার একজন নারী যাত্রী জানালেন, সংরক্ষিত আসন নিয়ে হয়রানিটা নিত্যদিনের। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিট নিয়ে সমস্যা। অনেক সময় পুরুষরাও সিট বসে থাকে, অনেক সময় আমাদের মেয়েদেরকে নিতে চায় না, কারণ অনেক সময় এত ভিড় থাকে, ভিড়ের মধ্যে আমরা উঠতে পারি না রাস্তার মধ্যে। সিট কিন্তু থাকা দরকার। ইঞ্জিনের মধ্যে বসাটাও রিস্ক, যে কোনো সময় ইঞ্জিন বাস্ট হতে পারে। এটা পুরো একটা মানে মহিলারা বিপদের মধ্যেই থাকে। যদি সম্ভব হয় নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা বা সিটের ব্যবস্থা করা, ইঞ্জিনের উপরে যাতে না বসতে দেওয়া হয়। একই অভিযোগ শুনতে পাওয়া গেল আরও অনেকের মুখেই। এসব কারণে নারী যাত্রীরা বাধ্য হয়ে বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন ব্যবস্থা। গণপরিবহন বাস তো আছে, বাইকে কেন যাতায়াত করছে? বাস আমি এখন ধরতে পারবো না, অনেক বেশি মানুষ থাকবে, তো এর জন্য। বনানী থেকে আসি তো, ওখানে তেমন বাস অ্যাভেলেবেল না, পাওয়া যায় না, সিট বুকিং থাকে।
বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ আর সরজমিন চিত্রে দেখা গেছে এই সংকট বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। যাত্রাপথে নারীরা কি ভয়াবহ হয়রানির শিকার হচ্ছেন তা উঠে এসেছে 2022 সালে আঁচল ফাউন্ডেশনের করা এক জরিপে। এতে দেখা যায় গণপরিবহন ব্যবহারকারী নারীদের 63.4% কোনো না কোনো ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের মধ্যে 46.5% যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আরও উদ্বেগজনক বিষয় হলো যৌন হয়রানির ঘটনায় 75% ক্ষেত্রে অভিযুক্ত ছিলেন সহযাত্রী, বাসের হেলপার 20.4% এবং চালক 1.6%। নারী যাত্রীরা বলছেন সমস্যাটি শুধু পরিবহন ব্যবস্থার নয়, সহযাত্রীদের আচরণও বড় একটি কারণ। এখানে তো লেখা নাই, নয়তো দেখাইতে পারতাম। মহিলা সিট লেখা থাকে কিন্তু সিটের মধ্যে পুরুষরা বসা থাকে। সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা গণপরিবহনে? আমরা কিছুই পাচ্ছি না, আমাদের সবার কথা কিছুই পাচ্ছি না। দেখেই তো বুঝতে পারতেছেন আসলে কি পাচ্ছি না। মহিলাদের জন্য যে 9টা সিট বরাদ্দ, ওটা ট্রান্সপোর্টে বলেন, পাবলিকে বলেন, কেন্দ্রে লেখা রাখবে 9 সিট মহিলাদের, তাও করে না। যাত্রীদের এই নিত্যদিনের লড়াই কতটা নির্মম আর সাধারণ তার সাক্ষ্য দিচ্ছিলেন পাশেই দাঁড়িয়ে থাকা অন্য সহযাত্রীরাও। এই যে মহিলারা তারা রয়েছে, এরা সিটের উপরে বসে গরমের ভেতরে, এই জায়গায় তারা বসার পরিবেশ না। এই জায়গাটা এত গরম, এখানেই আমরা দেখা যায় 1-1.5 ঘন্টা জ্যাম থাকলেও তো 1-1.5 ঘন্টা থাকতে হয়। এখানে আমাদের পা রাখতে হয়। যদি আমরা ভয়েস রেজ করি তখন হচ্ছে শুনতে হয় যে প্রাইভেটে যান বা হচ্ছে নিজেরা আলাদা করে গাড়ি নিয়ে নেন। একদিকে সংরক্ষিত আসনেও বসতে গিয়ে অপমান, অন্যদিকে নিত্যদিনের হয়রানি আর ভোগান্তি। একটা ছোট্ট বিরতির পর দেখব এই বাস্তবতার কারণে কি পরিমাণ নারী বাস ছেড়ে বিকল্প যাতায়াত ব্যবস্থা বেছে নিচ্ছেন, কি বলছে আইন আর কি ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। স্বাগত শেষ হোক দুর্ভোগে। বিরতির আগে দেখছিলেন বাসে নারীদের হয়রানির ভয়াবহতার চিত্র, কিন্তু যখন হয়রানির ভয়ে তারা বিকল্প বাহনে উঠছেন তখন তাদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এবার দেখা যাক সেসব গল্প। রাত তখন প্রায় 8টা। দিনের কাজ শেষে বাড়ি ফিরছিলেন কর্মজীবী নারী ইয়াসমিন। সামনে দিয়ে অসংখ্য বাসের আনাগোনা থাকলেও তার অপেক্ষা শুধু মোটরসাইকেল চালকের জন্য। কারণ জানতে চাইলে তার মুখ থেকে উঠে আসে নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি। ইয়াসমিনের ভাষ্য, বাড়তি অর্থ খরচ হলেও তার মতো অনেক নারী যাত্রী বেছে নিচ্ছেন বিকল্প যাতায়াত ব্যবস্থা। গণপরিবহন আছে, বাস আছে, আপনি পাঠাও কেন যাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনি খেয়াল করলে দেখবেন বাসগুলোতে কি পরিমাণ ঝামেলা, আর উঠতে গেলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কি। তার উপরে উঠার পরে পাবলিক কি দেখা যাচ্ছে যে মহিলা সিটগুলো যেগুলো মেয়েদের জন্য অন্তর্ভুক্ত, ওগুলো দেখা যাচ্ছে যে মেয়েরা বসতে পারছে না। শুধু অতিরিক্ত খরচ নয়, তার মতে এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক চাপও। কিছুদিন আগের একটা ঘটনা, আমি হচ্ছে বাসায় যাচ্ছি, এরকম একটা বয়োজ্যেষ্ঠ উনি এসে বসেছে। এখন ওনাকে বারবার বলার পরেও যে এটা কিন্তু মহিলাদের জন্য, উনি লিটারেলি গালি দিয়েছে। তা এখন একটা মেয়ে হিসেবে সে কখনোই চাইবে না যে তাকে বুলিং করা হোক। তো দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের সেফটির জন্য আমাদেরকে ওই যে পাঠাওতেই আর কি যেতে হচ্ছে বাসায়। পাঠাওতেও আমি প্রবলেম ফেস করতে পারি, তবে সেটা তুলনামূলক কম। এই নারীর অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় গবেষণাতেও। আঁচল ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী হয়রানির শিকার 34.8% নারী ভয়ে কোনো প্রতিবাদই করেন না। মাত্র 0.5% নারী আইনি ব্যবস্থা নেন, অর্থাৎ অধিকাংশ ঘটনাই অভিযোগহীন থেকে যাচ্ছে। হয়রানির পর 20.4% নারী গণপরিবহন এড়িয়ে চলা শুরু করেন, আর 29.4% নারী গণপরিবহনকে ভয়ের উৎস হিসেবে দেখেন। যে মহিলাদের জন্য নির্ধারিত স্থান, এই লেখাটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা কতটা কার্যকর হচ্ছে। আমরা চাই যে লেখা না, এটা কার্যকর হোক।
সরকারি বিধি অনুযায়ী বাসের ভেতরে নারীদের জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশনা থাকলেও নিয়ম মানছে না অধিকাংশ পরিবহন প্রতিষ্ঠান। এয়ারপোর্ট পরিবহনের একটি বাসে উঠতেই পাওয়া গেল এর চাক্ষুষ প্রমাণ। মহিলা সিটের জায়গাগুলো একটু দেখান। এখানে আছে 8টা 9 আর এই 2টা। এই দুইটা মহিলা সিট, কিন্তু এটা মহিলা সিট যে তারা কিভাবে বুঝবে? কোথাও তো লেখা নাই মহিলা সিট। লেখা এনে নাই, এখানে আছে মুইসা গেছে। মহিলারা যে ইঞ্জিনের উপরে বসে আছে, জি। এখানে কি বসার ব্যবস্থা থাকার কথা কিনা? ভাই সার্ভিস গাড়ি তো অবস্থা, সার্ভিস গাড়ির এই অবস্থায়। অনিয়মের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেক পরিবহন কর্মীর মুখেই যেন একই অজুহাত, চিহ্ন মুছে যাবার। কোথাও লেখা আছে যে মহিলাদের জন্য সংরক্ষিত সিট? আগে লেখা ছিল, স্টিকার তো নাই। আজমেরি গ্লোরি নামক আরেকটি বাসে উঠলেও দেখা গেল প্রায় একই চিত্র। কিন্তু নারী যাত্রীদের প্রশ্ন, সংরক্ষিত আসন যদি দৃশ্যমান না থাকে তাহলে তারা নিজেদের অধিকার দাবি করবেন কিভাবে? গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই বাস্তবতাকে সামনে আনে। যাত্রীরা যে বসে আছে, আমি তাদেরকে তো বলতে পারবো না যে তারা মহিলা সিটে বসে আছে। সেইটা যদি আপনারা এখানে লিখে দিতেন যে এটা মহিলাদের জন্য সংরক্ষিত, তখন আমরা বলার সুযোগ ছিল। এই ব্যবস্থাটা কেন রাখছেন না? এটা হলো যে পাবলিক বাস, ঠিক আছে। এখন যদি একটা মহিলাদের জন্য সিট খালি থাকে, পুরুষরা বলবে যে ওই জায়গাতে মহিলা বসছে কেন? বর্তমানে ঢাকা শহরের ভিতরে সিটিং বলতে কোনো শব্দ নেই, মানে সব নামে সিটিং, কিন্তু কামে সব লোক। আচল ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী অতিরিক্ত ভিড়ের মধ্যেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা অবাঞ্ছিত শারীরিক স্পর্শের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। অন্যদিকে আশেপাশে থাকা 36.9% মানুষ এসব ঘটনাকে উপেক্ষা করেন। এমনকি 2% ক্ষেত্রে হয়রানিকারীকেই সমর্থন করেন। অর্থাৎ শুধু অপরাধী নয়, আশেপাশের মানুষের নীরব দর্শকের ভূমিকাও অনেক সময় এই সমস্যাকে দীর্ঘায়িত করে তুলছে। কিন্তু এটি তো মহিলাদের সিট। আচ্ছা, মহিলাদের সিটে আপনি কেন দিচ্ছেন না? কিন্তু এই পরিস্থিতি কি সাম্প্রতিক, নাকি বহু বছর ধরেই নারীরা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন? এর উত্তর মিলেছে আরেকটি গবেষণায়, যেখানে উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। রাজধানীর বিভিন্ন বাসে ঘুরে আমরা যে চিত্র দেখেছি, গবেষণার ফলাফলও যেন তারই প্রতিফলন। 2018 সালে ব্র্যাকের সেফ রোডস ফর উইমেন রিডাক্সিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট শীর্ষক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। জরিপে অংশ নেয়া 94% নারী জানিয়েছেন জীবনের কোনো না কোনো সময়ে সড়ক বা গণপরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছেন। 74% সরাসরি গণপরিবহনে হয়রানির অভিজ্ঞতার কথা বলেছেন। 81% অশোভন দৃষ্টি এবং 68% মৌখিক হয়রানির শিকার হয়েছেন। আরও উদ্বেগের বিষয়, 81% নারী কোনো প্রতিবাদই করেননি। অনেকেই নিরাপত্তার অভাব ও সামাজিক প্রতিক্রিয়ার ভয়ে নীরব থেকেছেন। অভিযোগ জানানোর উপায় সম্পর্কে অনিশ্চয়তা, বিচার পাওয়ার সংশয় এবং সামাজিক চাপ সব মিলিয়ে অধিকাংশ ঘটনাই থেকে যায় অপ্রকাশিত। ব্র্যাকের গবেষণা বলছে, হয়রানির শিকার হয়ে 60% নারী মানসিক ট্রমায় ভোগেন, আর তাদের একটি অংশ দীর্ঘ সময়েও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেন না। তাহলে সমাধান কোথায়? নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কি বলছে সংশ্লিষ্টরা? অসংখ্য নারী যাত্রীর সাথে কথা বলেছি। আমার নারী সহকর্মীরা, সহযাত্রীরা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে লোক লজ্জার ভয়ে এই সমস্ত বিষয়গুলো তারা এড়িয়ে যান। প্রায় 64% নারী যাত্রীরা বলেছিলেন যে আমরা আসলে কোথায় প্রতিকারের জন্য যেতে হয় এটা জানি না, এবং 92% মহিলারা আমাদেরকে বলেছিলেন যে আমি যেটুকু নিপরিণয় শিকার ওই যানবাহনে হয়তো আধা ঘন্টার যাতায়াতের শিকার হয়েছি, তার চেয়ে আমাকে বহুগুণ বেশি কষ্ট পেতে হবে যদি আমি বিচার পেতে যাই। যাত্রী কল্যাণ সমিতির মতে, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যমান নিয়ম কার্যকর না হলে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা কঠিন। অন্যদিকে পরিবহন মালিকদের দাবি, বিষয়টি নিয়ে তারাও সচেতন। স্বীকার করছি যে সুব্যবস্থাপনা নেই গণপরিবহনে। বিগত 17 বছরে এটা খারাপের দিকে গেছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাকে এক নারী বোন কমপ্লেন করেছিল যে ভাইয়া আমি এখান থেকে যাচ্ছি গুলশান থেকে, ওইখান থেকে আমার সাথে হেল্পার
কন্ট্রাক্টর এই মিসবিহেভ করছে। আমি গাড়িটা গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা এটা যথার্থ ব্যবস্থা নিয়ে ওই প্রান্তের লোককে বলে ওইখানে যাওয়ার পর ওনার সামনেই তাদেরকে রেস্কিউ করছি। আপনার আজকে বলার পর আমি আরো বিশেষভাবে নিশ্চিত করার চেষ্টা করব যে প্রতিটি গাড়িতে অভিযোগ নাম্বার আছে। এই কারণে যে কোনো যাত্রী যে সে নিচে নেমে আবার গাড়ির নাম্বার ডিটেক্ট করা, তার সাথে গাড়ির নাম্বার থাকতে হবে, কমপ্লেন নাম্বার থাকতে হবে। এটা আমরা আবার কিন্তু নিশ্চিত করব। আইনজীবীরা বলছেন, ভয়কে লুকিয়ে কিংবা মুখ বুজে সহ্য করা নয়, হয়রানির শিকার হলে প্রতিকার পেতে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে। যারা নাগরিক মানে এমনি উঠছে বাসে, তাদের মধ্যে কিন্তু এই সচেতনতা নাই। এটাকে এই মূল্যবোধটা, এই নৈতিকতাটা ফেরত নিয়ে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। পাশাপাশি আইনের যে বিষয়টা আছে, শ্লীলতাহানির আইন তো আছে, তার শ্লীলতাহানি যাতে না হয় সমস্ত বাসের মালিকদেরকে বলে দিবে কোনো কন্ডাক্টর, কোনো ড্রাইভার যদি এই ধরনের আচরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইভেন কোনো যাত্রী যদি করে থাকে আর তার জন্য ব্যবস্থা নিতে হবে। প্রতিদিনের এই ভোগান্তি শুধু কয়েকজন নারীর ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের বাস্তবতা। কেউ সংরক্ষিত আসন পান না, কেউ আবার প্রতিবাদ করে হন অপমানিত। কেউ ভয়ে চুপ থাকেন, কেউ নিরাপত্তার খোঁজে অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যাতায়াত বেছে নেন। তাই শুধু আওয়াজ না তুলে প্রশ্ন তুলতে হবে, গণপরিবহনে নারীদের এই ভোগান্তি আর কতদিন?